যেভাবে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে, আপনারা হয়তো অনেকেই প্রেস কনফারেন্সটা আজকাল যেহেতু লাইভ দেখা যায়, আপনারা অনেকেই হয়তো দেখেছেন। প্রথমে তালিকা প্রকাশের সময় কয়েকটি নাম মমতা ব্যানার্জি নিজে পড়েন, তারপর তিনি তার পাশে বসে থাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তালিকাটি তুলে দেন এবং 291টি নামের যে তালিকা, পাহাড়ের 3টি আসন বাদ দিয়ে, তারপর পুরোটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় পড়েন। এই ছোট্ট ঘটনাটা থেকে এবং প্রার্থী তালিকা প্রকাশের সময় যে বডি ল্যাঙ্গুয়েজ, যেখান থেকে রাজনীতিতে অনেক কিছু পড়া হয় এবং সঠিকভাবে পড়া হয় বলে আমি মনে করি, অনেক কিছু অনুসিদ্ধান্ত টানা হয়, তার থেকে বোঝা যায় যে এই প্রার্থী তালিকাটাতে, এবং জানাও যায় নানা সূত্রে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাবনা, চিন্তা এবং নেতৃত্বের ছাপ অনেক বেশি। মনে রাখা দরকার, এই 291 জনের মধ্যে 13 জনকে প্রার্থী তালিকা যখন ঘোষণা করা হচ্ছে তার আগে 24 ঘন্টার মধ্যে তৃণমূল কংগ্রেসের যোগ দেওয়ানো হয়েছে। কার সঙ্গে কতদিন আগে থেকে কি কথাবার্তা চলছিল তার ডিটেলস আমি জানি না, কিন্তু 13 জন তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন মাত্র 24 ঘন্টা আগে, যাদের মধ্যে রয়েছেন নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী, যিনি শুভেন্দু অধিকারীর আগের নির্বাচনে তার বড় কাণ্ডারি। এটার থেকে বোঝা যায় যে এই তালিকা তৈরির পিছনে যতখানি না আপাত দৃষ্টিতে যা দেখা যায় রাজনৈতিক কর্মকাণ্ড, প্রকাশ্য কর্মসূচি, মানুষের সঙ্গে থাকা ইত্যাদি, তার পাশাপাশি সমান, হয়তো সম্ভবত বেশিও প্রাধান্য পেয়েছে কর্পোরেট মনোবৃত্তি। অনেক সূক্ষ্ম বিচার, অনেক ভাবনা, কোথায় কে জিততে পারেন, কিভাবে কি জিততে পারেন, সেটাই প্রার্থী তালিকার মধ্যে আছে। বয়সের দিকটার দিকে আমরা যদি তাকাই, বয়সে আমরা দেখছি যে 75% হচ্ছে 60 বছরের নিচে, যেখানে সাধারণভাবে বলা হয় যে ভারতের রাজনীতি বৃদ্ধতন্ত্রের দ্বারা আক্রান্ত, জেরিয়ন্টোক্রাসিতে আক্রান্ত। বৃদ্ধতন্ত্র হচ্ছে তাদের উপজীব্য। আপনারা যদি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর দিকে তাকান, এখন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কিছু অল্প বয়সী মুখ রয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমরা সব জায়গায় দেখি বয়স্কদের প্রাধান্য, বয়স্কদের রমরমা। তৃণমূল কংগ্রেস কিন্তু এবার 75% প্রার্থী দিয়েছে যাদের সিনিয়র সিটিজেন বলা যাবে না, যাদের 60 বছর বয়স হয়নি। মাত্র 25% বয়স তার থেকে বেশি। তার মধ্যে বয়সের বিন্যাস তারা দেখিয়েছেন। 89 জন রয়েছেন 51 থেকে 60 বছর বয়সের মধ্যে, 41 থেকে 50 বছর বয়সের মধ্যে রয়েছেন 88 জন। ফলে যে সময়টা মানুষ পুরোপুরি কাজ করার জন্য সক্ষম, কাজ করতে পারেন, কর্মক্ষমতার তুঙ্গে রয়েছে, সেরকম ব্যক্তিদের অধিকাংশের ক্ষেত্রে প্রার্থী করা হয়েছে। এর পাশাপাশি আমরা যেটা জানি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা নানা জায়গায় নানাভাবে বলে এসেছেন, যে 70 বছর বয়স হলে রাজনীতি থেকে, সক্রিয় রাজনীতি থেকে সরে যাওয়া উচিত বলে তিনি মনে করেন, কথা তিনি বারবার বলেছেন। আমরা জানি না কি লক্ষ্যে বলেছেন, তার নিজের পিসিমা তার বয়স তার কাছাকাছি যাচ্ছে। যাই হোক, সেই ভাবনার সঙ্গে আমরা কিন্তু এটার সঙ্গতি খুঁজে পাচ্ছি। আর সঙ্গতি খুঁজে পাচ্ছি যে প্রার্থী তালিকা দেওয়া হয়েছে তার মধ্যে ৭০ জন কিনা প্রায় এক তৃতীয়াংশ বর্তমান এমএলএ কে তৃণমূল ছেটে ফেলেছে। এটা করতে যথেষ্ট সাহস লাগে এবং যথেষ্ট আত্মবিশ্বাস লাগে। আমার মনে পড়ছে 2006 সালের কথা। 2006 সালে বামফ্রন্ট যখন তাদের প্রার্থী তালিকা ঘোষণা করলো, আমি তখন একটা বাংলা কাগজে নিয়মিত পোস্ট এডিট কলাম লিখতাম। আমার কলামের হেডিংটাই আমার মনে পড়ছে, আমি হেডিং করা হয়েছিল, প্রার্থী তালিকায় জল করছে বামফ্রন্টের আত্মবিশ্বাস। তৃণমূল কংগ্রেসও আজকে 15 বছর টানা শাসন করার পর যথেষ্ট অ্যান্টি ইনকামবেন্সির সম্মুখীন। 2006 সালে বামফ্রন্ট 6 বার টানা বামফ্রন্ট শাসনের পর তারাও যথেষ্ট অ্যান্টি ইনকামবেন্সির সম্মুখীন হচ্ছিল।
আপনাদের মনে থাকবে নিশ্চয় 2001 সালে সেটাকে বামফ্রন্ট সামলেছিল, তখন অনিল বিশ্বাস তার মূল কাণ্ডারি ছিলেন, সামলেছিল নির্বাচনে কিছুদিন আগে জ্যোতি বসুকে অবসর নিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যকে প্রধানমন্ত্রী করে নতুন মুখ আনা হয়েছিল 2001 সালে। 2006 সালে বামফ্রন্ট প্রার্থী তালিকার 100 জন প্রায় পরিবর্তন করেছিল। তৃণমূল কংগ্রেস এইবারও 1/3 পরিবর্তন করছে। এটা তো একটা দলে আত্মবিশ্বাস প্রমাণ হয়। এবং 15 জন সিটিং এমএলএ তাদের আসন বদল করেছে। যাদের বাদ দেওয়া হয়েছে তার মধ্যে উত্তরবঙ্গ থেকে আমরা যদি আসে, আলিপুরদুয়ারে সৌরভ চক্রবর্তী, কোচবিহারে রবীন্দ্রনাথ ঘোষ, রাজগঞ্জে জলপাইগুড়ি খগেশ্বর রায়, ইসলামপুরে উত্তরবঙ্গের আব্দুল করিম চৌধুরী। এদের মধ্যে আব্দুল করিম চৌধুরী বহুবারের বিধায়ক। এদের বাদ দেওয়ার ফলে দলকে কিছু বিক্ষোভের মুখে পড়বে, অন্তর্দলীয় কোন্দলের মধ্যে পড়বে, সামান্য হলেও পড়বে। চুচুড়ায় অশোক মজুমদার, ফারাক্কায় মনিরুল ইসলাম, তারপরে ক্যানিং এ শওকত মোল্লা, যার কেন্দ্র বদল করা হয়েছে। এগুলোর ফলে দলীয় কর্মীদের কিছু ক্ষোভ বিক্ষোভ হবে। আবার কেউ কেউ, যেমন ওই বলাগড়ে মনোরঞ্জন ব্যাপারী, তিনি যেভাবে তৃণমূল কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করছিলেন, তাতে তার বাদ পড়ার কথা জানাই ছিল। তিনি জানিয়েছেন যে তিনি প্রত্যাশাই করেন আবার পাবেন, কারণ তিনি এই বালি দুর্নীতি, গরু পাচারের দুর্নীতি, কয়লা চুরির দুর্নীতি ইত্যাদির বিরুদ্ধে তিনি নিজেই দলের এমএলএ হয়েও সক্রিয় ছিলেন। তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তার কোনো প্রভাব নেই। এদের অল্প বিস্তর ক্ষোভ বিক্ষোভ থাকবে, কিন্তু তার কোনো প্রতিফলন ভোটে পড়বে কি না এটা যদি অনুমান করতে বলা হয়, তাহলে তার উত্তর হচ্ছে না। কারণ এখনো এই এত বছর পরও, এতদিন এরা সবাই এমএলএ ছিলেন, রয়েছেন, কেউ কেউ এমপিও হয়েছেন, এখনো পর্যন্ত কিন্তু তৃণমূল কংগ্রেসের বাস্তব সত্যটা হচ্ছে এই যে এই 291টি কেন্দ্রেই প্রার্থী হচ্ছেন মমতা ব্যানার্জি। সুতরাং শেষ পর্যন্ত এরা দলের মধ্যে থেকে বিক্ষুব্ধ প্রার্থী হয়ে কিছু করতে পারবেন না। যদিও উত্তর দিনাজপুর, মালদা এবং মুর্শিদাবাদে বাদ পড়া তৃণমূল কংগ্রেস প্রার্থীরা যদি কংগ্রেসে যান, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, সাবিত্রী মিত্র, আব্দুল করিম চৌধুরী, সকলেই পুরনো কংগ্রেস থেকে আসা নেতায়, তারা যদি কংগ্রেসে যোগদান করেন তাহলে হয়তো তারা কিছু ভোটের সুবিধা পেতে পারেন। তাছাড়া দলের মধ্যে থেকে তৃণমূল কংগ্রেসে বিক্ষুব্ধ হয়ে গোঁজ প্রার্থী হয়ে মমতা ব্যানার্জির ইমেজের বিরুদ্ধে তারা কিছু করতে পারবেন এরকম সম্ভাবনা কম। ফলে দলের মধ্যে বিক্ষোভ তৃণমূলকে ক্ষতি করবে এরকম সম্ভাবনা কম।